বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা ভুল ভাবনা বললেন হাসনাত। দ্রুত নির্বাচন দাবি জামায়াতের, আগের ভোট থেকে কমিশনকে শিক্ষা নেয়ার পরামর্শ উপদেষ্টার। মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা, ভুয়া সনদধারীরা স্বেচ্ছায় তালিকা থেকে না সরলে সাজা, চাকরি থেকে অব্যাহতি সহ ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। আইনের শাসনে বিশ্বাস করলে হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রসিকিউশনের সঙ্গে বৈঠক শেষে টবি ক্যাডম্যান। আসামিপক্ষও নিতে পারবে বিদেশি আইনজীবী। এবং পার্বত্য জনগোষ্ঠীর সমস্যা থাকলেও সমাধানযোগ্য বললেন প্রধান উপদেষ্টা। সমতলের সঙ্গে ভেদাভেদ দূর করার তাগিদ, তারুণ্যের উৎসবে পাহাড়িদের যোগ দেওয়ার আহ্বান। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে। জাতীয় স্বার্থকে ছাড় দিয়ে আন্তর্জাতিক সম্পর্কে বিশ্বাস করে না বর্তমান সরকার, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে প্রশিক্ষণ কর্মশালায় এই কথা বলেন তিনি। ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা বা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই, জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। দেশ বিদেশে অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্য বিএনপির কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রাষ্ট্র সংস্কারে 31 দফা বাস্তবায়নে নেতাকর্মীদের যোগ্য হতে হবে বলেও নির্দেশনা দেন মহাসচিব। 5 তারিখের পরে ভারত মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীকে জানিয়ে দিল যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। দরকার ছিল এটাকে সাথে সাথে কাউন্টার করা। ব্রিটিশ গভর্নমেন্টকে বলা, আপনাদের ব্রিটিশ গভর্নমেন্টের 4 জন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, বলেছে না? তার মানে আমরা ওই জায়গায় ফেল করছি, আমরা সঠিক চিত্রনাকে নিতে পারিনি। আমি কি ভুল বলছি? তাহলে এই জায়গাটা আপনাদেরকে সজাগ হতে হবে, এই জায়গাটা আপনাদেরকে সতর্ক হতে হবে। দেশে ন্যায় বিচার নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই উল্লেখ করে জামাতের আমির বলেছেন, অন্তর্বর্তী সরকারকে শিগগিরই মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এদিকে উচ্চ আদালত থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের আশা করছেন সংস্কার কমিশনের প্রধান। আর আগের ভোট থেকে কমিশনকে শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। গণ অভ্যুত্থানে সরকার পতনের 4 মাস কেটে গেছে। দেশ সংস্কারে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। তবে এই মহাযজ্ঞে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠে এসেছে, কবে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্টের বিপ্লবে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামে বাংলাদেশের আমির। এই সংকট সমাধানে দ্রুত সুষ্ঠু নির্বাচনের বিকল্প দেখছেন না তিনি। সংস্কারের এই মৌলিক বিষয়গুলা সম্পন্ন হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে। আমরা বিলম্বিত বা দীর্ঘায়িত সময় নয়, যৌক্তিক সময়টাই দিতে চাই। রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া। তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে। এগুলাকে আবার পুনর্বিন্যাস করা লাগবে। এদিকে নির্বাচন সংস্কার কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পারে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে। আগামী সপ্তাহে হাইকোর্টের রায়ে ৫৫ সংশোধনী বাতিলের বিষয়ে আশাবাদী সংস্কার কমিশনের প্রধান। আমরা হাইকোর্টে গিয়েছি, 17 তারিখে রায় হবে, তো আমরা আশা করছি প্রতিকার পাবো। সাধারণ মানুষের ভোটাধিকার যেন লুণ্ঠিত না হয়, এজন্য ভোটারদেরই সচেতন হতে বলেছেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। শুধু পলিটিক্যাল পার্টি পার্টিসিপেশন না, ভোটার্স পার্টিসিপেশন। ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে এবং সেই নির্বাচন নিয়ে যদি ভোটাররা স্যাটিসফাইড হয়, দ্যাট আই উড সে সাকসেসফুল অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন। তো আমি আশা করি যে আগামী যে ভোট ইলেকশনটা হবে, সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন দে হ্যাভ টেকেন লেসন। বিগত নির্বাচনগুলোর মতো একই পথে হাঁটা মানে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া বলেও মনে করেন তিনি।
এরপরে আমাদের আসলে আর বেশি কিছু। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। তরুণদের বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে ভুল করবে। দেশ গড়তে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এমন আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ফ্যাসিবাদকে টিকিয়ে রাখায় জড়িতদের বিচার করতে হবে। অভ্যুত্থানে ঢাকা কলেজের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় কলেজ অডিটোরিয়ামে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার আমন্ত্রণে এতে উপস্থিত ছিল ছাত্র জনতার অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা। তাদের দাবি, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করে প্ল্যাটফর্মটির কার্যক্রম স্বচ্ছতা বজায় রাখতে হবে। এখনো পর্যন্ত অনেক আহত ভাইরা চিকিৎসা পাচ্ছে না। আমি একটা কথা বলেছি সব জায়গায় যে ভাই আমরা আহত হয়েছি, দেশের জন্য কাজ করেছি, আমরা আপনাদের কাছে টাকা পয়সাও চাই না, কিছুই চাই না, কিন্তু ন্যূনতম একটা চিকিৎসা, একটা ভালো চিকিৎসা যাতে হতে পারে সেই ব্যবস্থাটা করবেন। তরুণ সমাজকে ভোট দিতে দেয়নি, আমাদের গণতন্ত্র হরণ করেছে, যেভাবে দমিয়ে রেখেছিল আমরা কিন্তু লড়াই সংগ্রামের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে তরুণ সমাজকে কখনো দমিয়ে রাখা যায় না। আমরা বলতে চাই, আহতদের সর্বোচ্চ সুচিকিৎসা কামনা করছি, আমরা তাদেরকে সর্বোচ্চ সুচিকিৎসা দেওয়া প্রয়োজন। ফাউন্ডেশন যারা কিনে এই কাজগুলো তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সেই কাজটা কেন করতে পারছে না সেই বিষয়ে আমরা সমন্বয় করে তাদের প্রশ্ন রেখে যাচ্ছি। অনুষ্ঠানে তরুণ শক্তিকে বাদ দিয়ে কেউ ক্ষমতায় যাবার পরিকল্পনা করলে তা ভুল হবে বলে মন্তব্য করেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। বর্তমানকে যথাযথভাবে কাজে লাগিয়ে সবার ভবিষ্যৎ নিরাপদ করতে আহ্বান জানান বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়ক। আমাদের দায়বদ্ধতা রয়েছে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধা না হয়েও রাষ্ট্রীয় সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা, এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, ভুয়া সনদধারীরা তালিকা থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহার না করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। চাকরি থেকে অব্যাহতি সহ শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসে সরকারের প্রস্তুতিও তুলে ধরেন তিনি। স্বাধীনতার 53 বছরে এসে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে 7ম দফায় যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিতর্কমুক্ত ও গ্রহণযোগ্য তালিকা করতে কাজও শুরু করেছে মন্ত্রণালয়। এরই মধ্যে পুনর্গঠন করা হয়েছে মুক্তিযোদ্ধা কাউন্সিল ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি। বিষয়টি নিয়ে বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা উল্লেখ করে তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তের কাজ চলছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের কেউ যদি স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে তবে সরকার ক্ষমার দৃষ্টিতে দেখবে। তবে মন্ত্রণালয় খুঁজে বের করলে প্রতারণার দায়ে কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ভুয়া সনদ নিয়ে চাকরি নেয়াদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। মুক্তিযোদ্ধা না হয়েও এখানে মুক্তিযোদ্ধা হিসাবে তারা তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে এবং সুবিধাদি গ্রহণ করছে। তো আমার দৃষ্টিতে এটা একটা জাতির সাথে প্রতারণা। এটা ছোটখাটো অপরাধ নয়, অনেক বড় অপরাধ। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের সংগৃহীত তথ্যাদি যাচাই বাছাইপূর্বক একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির কাজ চলছে। আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি নিয়েও কথা বলেন ফারুকী আজম। প্রতি বছরের মতো এবারও সর্বোচ্চ মর্যাদা দিয়ে দিবসটি উদযাপন করার কথা জানান তিনি। এবছর শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস 2024 যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসগুলোতে বঙ্গভবনের পাশাপাশি সারা দেশের মহানগর, জেলা, উপজেলাতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছে মন্ত্রণালয়। এ উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ দোয়া, এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল, জেলখানায় বিশেষ খাবারের পাশাপাশি শিশু পার্ক ও জাদুঘর উন্মুক্ত রাখা হবে। মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ধারাবাহিক বঞ্চনা আর বৈষম্য থেকে মুক্তির আকাঙ্ক্ষায় ৭১-এ এই ভূখণ্ডে সংঘটিত হয়েছিল এক জনযুদ্ধ। বিশ্লেষকরা মনে করেন, মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের সব মানুষের সম্মিলিত প্রয়াস আর রাজনৈতিক ঐক্যের বড় উদাহরণ।
আর সেই কারণেই তখনকার বিশ্বের অন্যতম শক্তিশালী সশস্ত্র বাহিনীকে পরাস্ত করা সম্ভব হয়েছিল। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। একটা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে গেল, যারা পূর্ব পাকিস্তানের যে ন্যায্য দাবি দেওয়া, ন্যায্য চাওয়া পাওয়া, সেটার প্রতি তারা কর্ণপাত করে নাই। 47-এর পর থেকে কখনোই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে স্থিতিশীল হয় নাই, কারণ ওই গোষ্ঠীটার নিয়ন্ত্রণটা সবসময় ছিল। পূর্ব পাকিস্তানকে একটা উপনিবেশের মতো তারা ধরে নিছিল। এখান থেকে সম্পদ যাবে, কিন্তু সম্পদ আর আসবে না। তাদের ফরেন কারেন্সিটা আমরা ইনকাম করতাম আমাদের পাটের মাধ্যমে, আমাদের চায়ের মাধ্যমে এবং অন্যান্যভাবে, কিন্তু তারা সেটা সিংহভাগ নিয়ে যেত পশ্চিম পাকিস্তান। আমার গণতান্ত্রিক অধিকারের স্বীকৃতি নাই, সেখানে তো আমি থাকতে পারি না। এবং সেখান থেকেই কিন্তু এই মুক্তিযুদ্ধের সূচনা, এবং পাকিস্তানিরা 25শে মার্চের কালো রাতে সামরিক হামলা শুরু করে, ফলে শত সহস্র লোক নিহত হয় এবং মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। কিছু সংখ্যক যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধী ছাড়া বাকি সকলেই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সমাজের কোনো অংশ বাদ ছিল না, যে জন্য এটাকে জনযুদ্ধ বলা হয়। নিজের অভিজ্ঞতায় জানাচ্ছেন ৭১ কিভাবে হয়ে উঠেছিল গণমানুষের যুদ্ধ। যুদ্ধ করে আমরা যখন জায়গায় জায়গায় আমরা আশ্রয় নিতাম, গ্রামে গঞ্জে, আমাদেরকে মুক্তিযোদ্ধা পেলে আমাদেরকে আদর আপ্যায়ন করত। অনেক জায়গায় এরকম হয়েছে যে আমাদেরকে খাইয়েছে বলে রাজাকাররা খবর দিয়ে দিয়েছে পাকিস্তান আর্মি এসে তাদেরকে মেরেছে এবং আগুন ধরিয়ে দিয়েছে তাদের বাড়ি। সারা বাংলাদেশের মানুষ তখন যোদ্ধা হয়ে গিয়েছিল, তারা চেয়েছিল যে আমরা পাকিস্তানে থাকবো না। সাহসিকতার কাছে হার মেনে সেদিনের রেসকোর্স ময়দান, আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানে নত হয়েছিল পাকিস্তানি সেনারা। তবে 23 বছরের লড়াই সংগ্রাম আর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন ভূখণ্ড পেলেও এখনও পুরোপুরি ধরা দেয়নি কাঙ্ক্ষিত সেই সাম্য, মানবিক মর্যাদা আর অর্থনৈতিক মুক্তি। তাই তো বৈষম্য বঞ্চনা থেকে মুক্তির আকাঙ্ক্ষায় এখনও অধিকার আদায়ের লড়াইয়ে নামতে হয় এদেশের মানুষকে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিকভাবে সমৃদ্ধ পার্বত্য অঞ্চলকে শিক্ষা, প্রযুক্তি এবং অর্থনৈতিকভাবে এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাহাড়ে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে কিছু সমস্যা থাকলেও তা সমাধানযোগ্য বলেছেন তিনি। সমতলের সঙ্গে ভেদাভেদ দূর করতে জেলা পরিষদের সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। জানুয়ারিতে তারুণ্যের উৎসবে পাহাড়ের অধিবাসীদেরও সামিল হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য আয়োজন করা হলো জেলা পরিষদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি। বুধবার রাজধানীতে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পার্বত্য অঞ্চলে বহুমাত্রিক সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, আর পিছিয়ে থাকা নয়, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হবে পাহাড়ি জনপদকে। পেছনে থাকার তো প্রশ্নই ওঠে না, বরং সবার উপরে থাকবে। যেরকম আপনাদের মেয়েরা ফুটবল খেলায় প্রথম হয়ে আসলো, এটা বাংলাদেশের সবচেয়ে উন্নত জেলা হতে পারে। এখন হয়েছে উল্টা, এটা সবচেয়ে পেছনে পড়া জেলা। এটা কোনো রকমের গ্রহণযোগ্য না। আপনাদের হওয়ার কথা সবচেয়ে অর্থনীতিতে, প্রাকৃতিক সৌন্দর্যে, সাংস্কৃতিক বৈচিত্র্যে শীর্ষস্থানে থাকার কথা, এবং সেটাই হবে। এটার কোনো ব্যত্যয় নাই। সমতলের সঙ্গে যদি ভেদাভেদ থাকে, সেগুলো অতিক্রম করে এটা হবে। এটা বাধা হিসেবে থেকে যাবে, আর আমরা পিছিয়ে থাকবো, এটা হতে পারে না। পাহাড়ের বাসিন্দাদের বিভিন্ন সমস্যা থাকলেও তা দূর করা সম্ভব বলে মনে করেন প্রধান উপদেষ্টা। পারস্পরিক শ্রদ্ধাবোধের উপর জোর দিয়ে ডক্টর ইউনূসের আশাবাদ, বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠবেন পার্বত্য এলাকার তরুণরা। আমরা শুধু আমাদের নিজেদের এলাকা পরিবর্তন করব না, সারা বিশ্বকে আমরা পরিবর্তন করব। ওইখানে বসে আমরা পরিবর্তন করব। এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য। আপনার পরস্পরের প্রতি যদি ভালোবাসা, পরস্পরের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে, চুক্তির বান্ধনে আর কিভাবে আপনাকে বাঁধা যাবে না। কাজে ওই ভালোবাসা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, এটা আমাদের নিয়ে আসতে হবে। সেটি আমাদের এই সুযোগটা আমাদের করে দিতে হবে। জানুয়ারিতে তারুণ্যের উৎসবে সমতলের পাশাপাশি পাহাড়ের অধিবাসীদেরও সামিল হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। এবার যেন দেখি এই পার্বত্য জেলাগুলোই সবচেয়ে উপরের স্থানে চলে গেছে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক খ্যাতনামা সাময়িকী নেচারের 2024 সালের শীর্ষ 10 ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তালিকা প্রকাশ করে নেচারের ওয়েবসাইটে বলা হয়েছে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসকে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমন্ত্রণ জানান শিক্ষার্থীরা। তাকে জাতির নির্মাতা হিসেবে তুলে ধরা হয়েছে, যার কাঁধে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ভার রয়েছে। নেচারের সম্পাদকেরা শীর্ষ 10 তালিকাটি তৈরি করেছেন বিভিন্ন বিষয়কে সামনে রেখে। এবছরের অর্জনগুলোর মধ্যে আবহাওয়ার পূর্বাভাসের নতুন পদ্ধতি থেকে একটি জাতিকে নেতৃত্ব দেওয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। বৈমানিকরা জাতীয় দুর্যোগে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে আর্মি এভিয়েশন বেসিক কোর্স 13-এর সমাপনী অনুষ্ঠানে ঢাকা সেনানিবাসে এই কথা বলেন তিনি। এবারের তাত্ত্বিক কোর্সে কানাডার নির্মিত ডায়মন্ড DA-40 NG বিমানে 35 ঘন্টা উড্ডয়ন প্রশিক্ষণ নিয়েছেন 24 তরুণ অফিসার। প্রশিক্ষণ সফলভাবে শেষ করায় প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট এবং ফ্লাইং ব্রেভেট প্রদান করেন সেনাপ্রধান। এ সময় প্রতিটি মিশনই নতুন মিশন মনে করে নব উদ্যমে কাজ করতে হবে বলে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান সেনাবাহিনী প্রধান। Try to learn every day. Every mission is a new mission. As somewhere it is written, the sky is vast, but there is no room for error. Please remember that. গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করলে শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত। প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে এমনটাই আশা প্রকাশ করেছেন টবি ক্যাডম্যান। ভারত না দিলে আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। জানান, জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতে মানা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড। এদিন বিশেষ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তুরস্কের জুরিস্ট ইউনিয়নের 12 সদস্যের প্রতিনিধি দল। মানবতাবিরোধী অপরাধে যখন জামায়াত নেতাদের বিচার শুরু হয়, ঠিক 10 বছর আগে তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ করেছিল জামায়াত। কিন্তু সে সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনা সরকার। তবে আগস্টের পট পরিবর্তনের পর সেই টবি ক্যাডম্যানই জুলাই আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের বিশেষ পরামর্শক। বুধবার প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী। রুদ্ধদ্বার বৈঠক করেন তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিমের সঙ্গে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন টবি। তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যার ন্যায় বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হচ্ছে। I believe that there are still some amendments that need to be made. And in consultation with the Chief Prosecutor, we will be presenting our view to the law advisor as to additional amendments, additional essential amendments that are necessary to ensure the fullest fair trial possible. শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে এই আইনজীবী বলেন, গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করলে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত। If extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence, or whether, in fact, we look to the International Criminal Court to provide assistance. We would hope, and certainly we would make a call to India as a democratic state, that they respect the rule of law and they respect a lawful and proper request for her extradition when an extradition request is made. এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তুরস্কের জুরিস্ট ইউনিয়নের 12 সদস্যের প্রতিনিধি দল। তারা বিচারক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন। আলোচনা হয় গণহত্যার বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে। আশ্বাস দেন সব ধরনের সহযোগিতার। বর্তমানে বিশেষ ট্রাইব্যুনালে 4টি মামলায় শেখ হাসিনা সহ বিচার চলছে 72 জনের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বনানী থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে তাকে ঢাকার তাদের মধ্যে একজন ব্যারিস্টার শাহজাহান ওমর, তাকে বনানী থানায় একটি হত্যা চেষ্টা মামলায় তাকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। এটাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এই হত্যা চেষ্টাটা করা হয়েছিল। ওই মামলা তাকে উপস্থাপন করে তাকে এই মামলায়, যেহেতু শাহজাহান নামে আসামি, তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অনেকগুলো গণহারে মামলা হচ্ছে এবং এর মধ্যে অনেক ইনোসেন্ট ব্যক্তি যাদের কোনো অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, সেটি উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে
কিংবা অন্য কোনো এনভিটির কারণে তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। সুতরাং এই দায়িত্ব হচ্ছে আদালতের, এই দায়িত্ব হচ্ছে প্রসিকিউশনের। আগামী 15 ডিসেম্বর থেকে প্রবাসীদের এমআরপি পাসপোর্ট দেয়া শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুরুতে সৌদি আরব ও মালয়েশিয়ায় গমনেচ্ছুদের অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি। বুধবার ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় এই কথা বলেন আইন উপদেষ্টা। এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন উনাদেরকে, এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে ইনশাআল্লাহ। আগামী 2-3 বছরে এই সমস্যা আর কখনো হবে না। আর ই পাসপোর্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে এখান থেকে দরকার হলে টিম যাবে। বাজার স্থিতিশীল আছে উল্লেখ করে বাজার ব্যবস্থার নিয়মে সব জিনিসের দাম একবারে কমে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে তিনি আরও বলেন, সরকারের উদ্যোগের ফল বাজারে পড়েছে। প্রভাব যে একেবারে নাইও, আপনারা খালি দেখেন যে আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলিতে সাশ্রয় হয়েছে। একটা জিনিস একটা মানুষ একটা বাজেটের দিকে দেখেন, প্রত্যেকটাতে কমতে হবে ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে। আমি যে করে আজকে বাজার করলাম, আমি যদি নিজে বাজার কালকে সকালে একটা কমেছে একটা বেড়ে, তখন বাসায় গিয়ে বলে একটা বেড়ে গেছে, বাকি হলে কমারটা কেউ এসে বলে না, বাড়ারটা বলবে, স্বাভাবিক অবশ্য বাড়ারটা বলবে। আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য, সুগার, মসুর ডাল এইগুলো মোটামুটি, আর চালের ব্যাপারে তো আমরা সবসময় নিশ্চিত করবো চালবে না। অন্তর্বর্তী সরকারকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অসম চুক্তি ও অস্বাভাবিক ঋণের বোঝা টানতে হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে বিয়াম ফাউন্ডেশনে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। সকালে এনার্জি প্রসপারিটি 2050 প্রতিপাদ্যে বিয়াম ফাউন্ডেশনে এই সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিশিষ্টজনরা। এই সময় বক্তারা বলেন, জ্বালানি খাতে আওয়ামী লীগ সরকার দুর্নীতির যে সুযোগ করে দিয়েছিল, অন্তর্বর্তী সরকার তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। টেকসই নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান নীতি নির্ধারকরা। এই আয়োজনে দেশের জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর তাগিদ দেওয়া হয়। এগুলো একটা রিভিউ প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে এবং চুক্তিগুলো আসলে বেশ অসম চুক্তি। বাংলাদেশের জন্য এগুলোর সেফগার্ড আমরা তেমন রাখিনি। আর প্রকল্পগুলো যেহেতু বাস্তবায়িত হয়ে গেছে, এখন ওই প্রকল্পগুলোর ঋণের বোঝাও আমাদেরকে টানতে হচ্ছে, ওই প্রকল্পগুলোকে বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। একই সাথে আবার আমাদের উপর একটা চাপ আছে ট্রানজিশনের দিকে যাওয়ার। নবায়নযোগ্য জ্বালানির কথা বলছি, এটা কিন্তু মূল উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কার্বন নিঃসরণ কমানো, গ্রিন হাউস গ্যাস এফেক্ট কমানো। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে একক ক্ষমতা, তারা চাহিদা নিরূপণ করে, তারা কিভাবে সেই চাহিদা পূরণ করবে তার পরিকল্পনা করে, তারা এককভাবে বিদ্যুৎ ক্রয় করছে সবার কাছ থেকে। তার মানে একটি সংস্থাকে আপনি কন্ট্রোল করে যা খুশি তাই করতে পারেন, এবং সেটাই হয়েছে আমরা দেখেছি। অপরিকল্পিত উন্নয়নই খাদ্য যোগানে সবচেয়ে বড় বাধা বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সকালে বৈশ্বিক ক্ষুধা সূচক 2024 প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এবছর ক্ষুধা সূচকে আবারও 3 ধাপ পিছিয়ে দক্ষিণ এশিয়ার 127 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 84তম। সকালে হোটেল শেরাটনে আয়োজিত বৈশ্বিক ক্ষুধা সূচক 2024 শীর্ষক অনুষ্ঠানে উপস্থাপন করা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। আলোচনা হয় ক্ষুধার সমস্যা নিরসনে এগিয়ে গেলেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে এখনো অনেক দূরেই বাংলাদেশ। অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, সবার জন্য খাদ্য যোগানে অপরিকল্পিত উন্নয়নই বড় প্রতিবন্ধকতা। আমাদের অপরিকল্পিত উন্নয়ন আমার খাদ্য যোগানের সবচেয়ে বড় বাধা। আমি এখন রাস্তা বানিয়ে দিচ্ছি গাড়ি যাওয়ার জন্য, খুব ভালো, কিন্তু সেই রাস্তাটা আমার পানি আটকে দিচ্ছে, মাছ চাষ করতে পারছি না, জলাবদ্ধতা সৃষ্টি করছে। সোহানুরা এগুলো যদি আপনারা এগুলো নিয়ে কাজ না করেন, তাহলে কিন্তু
আমরা মরে যাব খুব শিগগিরই, কিন্তু আপনারাই থাকবেন। খাদ্য মন্ত্রণালয়ের সচিব বলেন, খাদ্য বৈষম্যের পেছনে কাজ করছে সিন্ডিকেট। সরকারের চেষ্টা তাদের প্রতিহত করার। শহরের মানুষ কিন্তু প্রত্যেক দিনই মাছ মাংস খাচ্ছে। গ্রামের লোকজন হয়তো আধা ডিম খায় একদিনে, অথবা খেতেই পারে না, ডাল খায়। কিভাবে আগে সমস্ত সিন্ডিকেটগুলো ভেঙে ফেলে সব মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা এটাকে চালু করতে পারি, যাতে কোনো অবস্থাতেই কোনো বৈষম্য না তৈরি হয়। 19.4 স্কোরে ক্ষুধাসূচকে আবারও 3 ধাপ পিছিয়ে 187টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 84তম বলে উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক সংকটের পাশাপাশি দেশের রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও কন্টেইনার এবং কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। বছরের শেষ প্রান্তে এলসি খোলার বিধিনিষেধের শিথিলতা আরোপ করায় কাঁচামাল আমদানি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে রফতানিও। এই সুযোগ কাজে লাগিয়ে কন্টেইনার হ্যান্ডলিং 32 লাখ ছাড়াচ্ছে, আর কার্গো পণ্য হ্যান্ডলিং হচ্ছে 12 কোটি মেট্রিক টনের বেশি। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিপর্যস্ত আর এই 3 মাস দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মূল ক্ষেত্র চট্টগ্রাম বন্দর ছিল চরম অচল অবস্থা। ডেলিভারি নেমে এসেছিল শূন্যের কোটায়। এত সংকটের মাঝও বছর শেষে পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে কন্টেনার ও কার্গো পণ্য হ্যান্ডেলিংয়ে রেকর্ড গড়ার দোরগোড়ায় চট্টগ্রাম বন্দর। স্টেডি গ্রোথ আমরা দেখতে পাচ্ছি, এটা কন্টেনারের ক্ষেত্রে এবং কার্গোর ক্ষেত্রেও। গত বছর আমাদের কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল 30 লাখের মতো, এইবার আমরা আশা করছি সেটা 32 লাখ ছাড়িয়ে যাবে। সাম্প্রতিক সময়ে ডলার সংকট কাটায় এলসি খোলার বিধিনিষেধ পর্যায়ক্রমে তুলে নিচ্ছে সরকার, আর তাই বেড়েছে আমদানির পাশাপাশি রপ্তানিও। তবে বেশি পণ্য নিয়ে বড় আকৃতির জাহাজ আসার সংখ্যা বাড়ায় প্রবৃদ্ধি হচ্ছে না জাহাজ আগমনের পরিসংখ্যানে। জাহাজ কমছে, এটা কারণটা হচ্ছে আগে ছোট জাহাজ থেকে এখন বড় জাহাজ আসতেছে, সো এখানে ইকুইপমেন্ট বেশি আসতেছে। আন্তর্জাতিক শিপিং লাইনগুলোর দাবি, বৈশ্বিক সংকট এবং মন্দা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ইউরোপ আমেরিকার নাগরিকেরা। গুরুত্বপূর্ণ এসব রুটে বর্তমানে কন্টেইনার চলাচল বেড়েছে। আমাদের ইম্পোর্টটা কন্টিনিউয়াসলি আমরা দেখেছি গত জুলাই আগস্টের পর থেকেই একটা প্রোগ্রেসিভ ট্রেন্ডে আছে। একইভাবে এক্সপোর্টটাও আমাদের কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে। লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100টি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর 67তম অবস্থানে রয়েছে। বছরের শেষ সময়ে এসে আবার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের অর্থনীতি। চট্টগ্রাম বন্দরের কন্টেনার এবং কার্গো হ্যান্ডেলিংয়ের যে প্রবৃদ্ধি, তাই ইঙ্গিত করছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। কক্সবাজার সৈকতের বালুচরে জনসম্মুখে উন্মোচন করা হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ট্রফি দেখার পাশাপাশি ছবি তোলার স্বাদ মেটালেন ক্রিকেট প্রেমীরা। তাদের প্রত্যাশা, মাঠের পারফরমেন্স দিয়ে ট্রফিটি আবারও দেশে নিয়ে আসবেন শান্ত মিরাজরা। এদিকে প্রদর্শনী ছাড়াও কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পান নিয়ে করা হয় ট্রফির ফটো সেশন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পান, এই সাম্পানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফটো সেশন। তাই পুরো এলাকায় তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। এরপর বক্স থেকে বের করা হয় আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। সাম্পানের উপর রেখে দীর্ঘ সময় চলে ফটো সেশন। ফটো সেশনের পরপরই কড়া নিরাপত্তার মধ্যে ট্রফি নিয়ে যাওয়া হয় সৈকতের লাবণী পয়েন্টের বালুচরে। রোদেলা আকাশ আর হালকা ঠান্ডা হাওয়ার মধ্যে বালুচরে বিশেষ মঞ্চে সাগরের সামনে রাখা হয় ট্রফিটি। মুহূর্তে চারদিকে ভিড় জমে যায় মানুষের। আইসিসির এই শিরোপা দেখতে বালুচরে ভিড় করেন ক্রিকেট প্রেমী দর্শনার্থীরা। তাদের আগমনে সৈকতে তৈরি হয় উৎসব মুখর এক পরিবেশ। খোঁজ খবর নিয়ে জানতে পারছি যে এবার দেখা সম্ভব, তাই এসেছি, দেখছি, ছবি তুলছি, অনেক ভালো লাগছে। 4 দিন ধরে আগ্রহ করে বসে আছি চ্যাম্পিয়ন ট্রফিটা দেখার জন্য, দেখে অনেক খুশি লাগতেছে। সমুদ্রের শীতল বাতাস আর ঢেউয়ের অদ্ভুত মন মাতানো শব্দ মিশে এক অপূর্ব দৃশ্য। এই দৃশ্যের সামনে ট্রফি দেখার পাশাপাশি ছবি তুলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থী সহ পর্যটকরা। তারা প্রত্যাশা করেন এই ট্রফি একদিন জয় করে বাংলাদেশে নিয়ে আসবেন টাইগাররা। বাংলাদেশের জন্য গুড লাক থাকবে, যাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ভালো করে এবং দেশের জন্য সম্মান নিয়ে আসে। বিকেল 4টা পর্যন্ত সৈকতের লাবণী পয়েন্টে প্রদর্শনীর পর ট্রফিটি ফটো সেশনের জন্য নিয়ে যাওয়া হয় সুগন্ধা পয়েন্টে। এরপর নিরাপত্তা বলয়ে আনা হয় সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মিতে।
বিশ্বের অন্যতম বড় সমুদ্র সৈকত হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী। পাকিস্তান আফগানিস্তানের পর সবার আগে কক্সবাজারের দর্শকরা পেলেন স্বপ্নিল এই ট্রফি দেখার সুযোগ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো প্রদর্শনী হলো পর্যটন নগরী কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তরুণদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা ভুল ভাবনা বললেন হাসনাত। দ্রুত নির্বাচন দাবি জামায়াতের। আগের ভোট থেকে কমিশনকে শিক্ষা নেওয়ার পরামর্শ উপদেষ্টার। এবং মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা। ভুয়া সনদধারীরা স্বেচ্ছায় তালিকা থেকে না সরলে সাজা, চাকরি থেকে অব্যাহতি সহ ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।